আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে গিয়ে ইউজার ডিফাইন মেথড বা ফাংশন। মানে ইউজাররা নিজেদের মতো ফাংশন ব্যবহার করবে এবং সেই ফাংশনগুলো অ্যাপ্লাই করবে। যেমন এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছে, দেখো যে একটা মোবাইলের মধ্যে মোবাইলের সেট আলাদা থাকে, কিন্তু তার মধ্যে সিম কার্ড আলাদা আলাদা থাকে। তোমার যে কোনো সিম কার্ড তুমি লাগাতে পারো, আর কোনো সময় সিম কার্ডটা কোনো সময় সিম কার্ডটা, তার মানে কি ফাংশন, এটা হচ্ছে ফাংশন। তার মানে ফাংশন তোমার বিভিন্ন রকমের হচ্ছে। দেখো ফাংশন অনুযায়ী তোমার প্রয়োজন অনুযায়ী তুমি সেটাকে ব্যবহার করছো ফাংশনটা, আবার যখন প্রয়োজন হচ্ছে না তখন সেটাকে আবার তুমি যখন এই সিম কার্ডটা প্রয়োজন হচ্ছে না তখন এই সিম কার্ড লাগাচ্ছ, মানে এই সিম কার্ডটা প্রয়োজন হচ্ছে না তখন এই সিম কার্ডটা লাগাচ্ছ। মানে কি ফাংশনগুলো তুমি প্রয়োজন মতো ব্যবহার করছো বা প্রয়োজন মতো তুমি ওগুলোকে সরিয়ে দিচ্ছ। ঠিক আছে, সেরকমই সেটা হচ্ছে ইউজার ডিফাইন। মানে ইউজাররা এক ফাংশন তৈরি করবে এবং সেই ফাংশনটা নিজেদের মতো ব্যবহার করবে। ঠিক আছে, সেটা করলে ইউজার ডিফাইন ফাংশন। আচ্ছা, নেক্সট দেখে না, এখানে ইউজার ডিফাইন ফাংশনের ক্ষেত্রে ওখানে বিভিন্ন রকম সেগমেন্টে ভাগ থাকে। ঠিক আছে, সেগমেন্ট 1, সেগমেন্ট 2 এরকম সেগমেন্টে ভাগ করা থাকে। এখানে তেমন কিছু দেওয়া নেই। এগুলো এমন কিছু নেই, এগুলো কিছুই। আচ্ছা, এখানে দেখো তোমার দিয়েছে অ্যাডভান্টেজ অফ মেথড। আচ্ছা, তার আগে দিয়েছে এ প্রোগ্রাম মডিউল। মডিউল মানে কি? মডিউল মানে হচ্ছে গিয়ে পার্ট অফ এ প্রোগ্রাম। কোনো একটা প্রোগ্রাম করা হচ্ছে, সেই প্রোগ্রামের ছোট ছোট যে পার্টগুলোকে বলা হচ্ছে গিয়ে মডিউল। এবং এই মডিউলের মধ্যে যে স্পেসিফিক যে কাজগুলো থাকে সেগুলো কি বলা হচ্ছে? মেথড বা ফাংশন। সেগুলো কি বলা হচ্ছে? মেথড বা ফাংশন। দেখো এখানে বলছে এ প্রোগ্রাম module মানে part or segment of a program used at different instance in a program to perform a specific task। কোনো একটা স্পেসিফিক কাজ করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা কি বলা হচ্ছে মেথড বা ফাংশন। ক্লিয়ার? আচ্ছা, এবারে যে অ্যাডভান্টেজ অফ দ্য মেথডের অ্যাডভান্টেজটা কি আছে, যে আমরা ইউজার ডিফাইন মেথড ব্যবহার করলে কি হয়? ফার্স্ট অফ অল হচ্ছে রিইউজ। আমরা একই জিনিস বারবার ব্যবহার করতে পারবো। ঠিক আছে, ধরা যাক কোনো ফাংশন চলছে, সেখানে বলা হয়েছে যে 10টা নাম্বার নেবে, 10টা নাম্বারকে তুমি প্রত্যেকটা আলাদা আলাদা করে তুমি ফ্যাক্টোরিয়াল বার করবে। তাহলে আমাকে 10টা নাম্বারের জন্য আমাকে যদি আলাদা আলাদা করে প্রোগ্রাম করতে হয়, তাহলে 10টা নাম্বারের জন্য 10 বার আমাকে ফ্যাক্টোরিয়ালে প্রোগ্রামটা লিখতে হবে। এবার আমি সেটা না করে আমি যদি একবার ফ্যাক্টোরিয়াল প্রোগ্রামটা লিখলাম, আর ফ্যাক্টোরিয়াল প্রোগ্রামটা লিখে আমি জাস্ট ফ্যাক্টোরিয়াল প্রোগ্রামটাকে আমি কল করে নিলাম 10 বার, তাহলে তো হয়ে গেল। তাহলে প্রোগ্রামটা একবারই লেখা থাকলো, কিন্তু সেটা হচ্ছে গিয়ে আমার কিন্তু ব্যবহার হলো 10 বার। তা সেটা কি বলা হচ্ছে গিয়ে রিইউজ, মানে বারবার বা পুনরায় এটাকে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, ডিভাইড এ কমপ্লেক্স কম্পিউটেশনাল টাস্ক ইনটু এ কালেকশন অর সিমিলার মেথড সো দ্যাট প্রবলেম সলভিং বিকাম ইজিয়ার। কি হয়েছে না, আমাদের অনেক যদি কমপ্লেক্স কাজ হয় এবং অনেক বড় যদি কোনো প্রোগ্রাম হয়, তখন ওটাকে আমাদের ছোট ছোট পার্টে ভাগ করে দিলে ওটা অনেক ছোট ছোট ফাংশনে ভাগ করে দিলে অনেকটা সুবিধা হয়। যেমন কোনো বড় বড় ক্ষেত্রে ধরা যায়, কোনো বড় অফিসে বড় যে কোনো জায়গায় তুমি চিন্তা করো, তোর অফিসের কথাই বলছি, সেখানে দেখবে যে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা থাকে। ঠিক আছে, কোনোটা পারচেজ ডিপার্টমেন্ট, কোনোটা সেলস ডিপার্টমেন্ট, ঠিক আছে, কোনোটা অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট। আবার যদি অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট যদি অনেক বড় হয়ে যায়, তখন সেটার মধ্যে ছোটো ছোটো আবার পার্টে ভাগ করা হয়। ঠিক আছে, ছোটো ছোটো ফাংশনে ভাগ করা হয়। ঠিক আছে, ছোটো ছোটো পার্টে ভাগ করা। তাহলে এইগুলি হচ্ছে এই প্রোগ্রামের ক্ষেত্রে সেই একই জিনিস, কোনো বড় প্রোগ্রাম হয়ে গেলে ওরকম ছোটো ছোটো পার্টে ভাগ করা হয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে গিয়ে এ প্রোগ্রাম দ্যাট ইউজ এ মেথড অকুপাইড লেস মেমোরি স্পেস। অবশ্যই আমার একটা প্রোগ্রাম করার জন্য একই প্রোগ্রাম, মানে একটা প্রোগ্রামের মধ্যে যদি একই ফাংশন যদি 5 বার লিখতে হয়, অটোমেটিক মেমোরি স্পেস বেশি লাগবে এবং তার টাইমটা তোমার কি হবে, অনেক বেশি লাগবে, কিন্তু এক্ষেত্রে টাইমটা কম লাগছে। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে কি তোমার অ্যাডভান্টেজ মেথডে। এবার হচ্ছে কি ডিফাইন এ মেথড কিভাবে আমরা ডিফাইন করব। মেথড ডিফাইন করা মানে হচ্ছে কি ফার্স্ট আমাকে যেটা করতে, প্রথমে অ্যাক্সেস স্পেসিফায়ার দিতে হবে, তারপর রিটার্ন টাইপ ভ্যালু দিতে হবে, তারপর মেথড নেম দিতে হবে, তারপর প্যারামিটার লিস্ট দিতে হবে।
ঠিক আছে, এইভাবে দিলে এইভাবে লিখলে তোমরা হয়তো বুঝতে পারবে না। আমি তোমাকে এই যে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো এটা একটা আমার হচ্ছে মেথড আমি করব, যে মেথডটা হচ্ছে অ্যাডিশন মেথড। সেখানে আমি কি করতে চাইছি, দুটো ইউজার ভ্যালু দেবে, দুটো ইউজার ভ্যালু দিলে সেই ইউজার ভ্যালুটাকে নিয়ে আমি ফাংশনটা কল করব। তাহলে আমার এখানে প্রথম যে ফাংশনটা এখানে নাম দেবো, সেই নামটা হচ্ছে অ্যাড এডিডি অ্যাড, এটা হচ্ছে ফাংশন নেম। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশন নেম বা মেথড নেম, এই যে মেথড নেম অ্যাডটা। নেক্সট হচ্ছে ইন্ট। ইন্টটা কি, ইন্ট হচ্ছে তোমার রিটার্ন টাইপ, রিটার্ন ডেটা টাইপ, রিটার্ন ডেটা টাইপ। এটা তো অবশ্যই ডেটা টাইপ, আর নতুন করে বলার কিছু নেই, বুঝতে পারছো। আর এটা হচ্ছে রিটার্ন ডেটা টাইপ। রিটার্ন ডেটা টাইপ মানে কি, রিটার্ন ডেটা টাইপ মানে এই ফাংশনটা কাজ করে একটা রেজাল্ট আমাকে রিটার্ন দেবে, একটা রেজাল্ট আমাকে একটা রিটার্ন দেবে। মানে এই যে দুটো নাম্বার এখানে দেওয়া হচ্ছে, দুটো নাম্বার দেওয়ার পর দুটো নাম্বার যোগ করা হবে, দুটো নাম্বার যোগ করার পর সেই রেজাল্টটাকে আবার আমি আউটপুটে পাঠাবো। তাহলে এই রেজাল্টটা যে পাঠাবো সেটা কি ধরনের ডেটা টাইপ হবে, সেটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। সেটা কি বলা হচ্ছে রিটার্ন টাইপ ডেটা টাইপ। আর একটা হচ্ছে এখানে হচ্ছে পাবলিক। পাবলিকটা বলা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। অ্যাক্সেস স্পেসিফায়ার মানে কি, অ্যাক্সেস স্পেসিফায়ার মানে কতটা জায়গা নিয়ে কাজ করতে পারবে, তাকে বলা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। মানে কতটা জায়গা অ্যাক্সেস করতে পারবে সেটা বলা যায় অ্যাক্সেস স্পেসিফায়ার, মানে পাবলিক। এখানে পাবলিকলি, ঠিক আছে, সেটা কি বলছে পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার। তাহলে দেখো এখানে অ্যাক্সেস স্পেসিফায়ার হচ্ছে পাবলিক হয়ে গেল, রিটার্ন ডেটা টাইপ হচ্ছে ইন্ট হলো, মেথড নেম হচ্ছে এখানে অ্যাড হলো, আর একটা হচ্ছে প্যারামিটার লিস্ট। প্যারামিটার লিস্ট মানে ওই ফাংশনটা তৈরি করতে গেলে ইউজারকে কি কি ভ্যালু দিতে হবে, ইউজারকে কি কি ভ্যালু দিতে হবে। এখানে যে দুটোই যে ইন্টিজার ইন্টিজার দিতে মানে নেই, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, তোমার যেরকম তোমার প্রয়োজন হবে সেরকম তোমার ভ্যালুগুলো আমরা এই প্যারামিটার থেকে আমরা নেব। তাহলে এইভাবে আমরা কি এটাকে একটা আমি এই যে ফাংশন নেবো সেটা আমি বলে দিলাম। এটাকেই বলা হচ্ছে আমাদেরকে ডিক্লারেশন, ঠিক আছে, বা ডেফিনেশন। ডিক্লারেশন এটা হচ্ছে ডেফিনেশন, আমরা হচ্ছে ডিফাইন করলাম, বা এটাকে ডিক্লেয়ার বলা যেত অবশ্যই, এটা ডিক্লারেশন, ঠিক আছে। বা এটা এখানে বলা হচ্ছে মেথড হেডার, মানে সবার উপরে থাকবে বলে এটা মেথড হেডার বলা হচ্ছে। নেক্সট হচ্ছে তোমার মেথড ব্লক, মানে বডি অফ দ্য মেথড। এবার ওই যে মেথডটা আমি যে উপরটা বললাম, যেটা হচ্ছে মেন হচ্ছে আমি ইয়েটা দিলাম, কি হলো, ওটাকে ডিক্লারেশন করলাম, মেথডটা ডিক্লেয়ার করলাম। এবার মেথডটা এখানটা কি হবে, ডিফাইন হবে। এখানটা ডিফাইন আমার মেথডটা কিভাবে কাজ করবে। এখানে দেখো সিম্পল হচ্ছে মেথডের ভেতরে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে এস বলে, আলাদা করে এস ইকুয়াল টু 0, এবার এস ইকুয়াল টু এম প্লাস এন, কেন আগেরটা থেকে এম আর এন ইউজার কাছে নেওয়া হয়েছে। হ্যাঁ, এবার সেই ওই দুটো যোগ করে এসের মধ্যে গেল। এইবার দেখো আমরা যখন কোনো মেথড থেকে, খুব ভালো করে বোঝা যায়, দেখো নতুন জিনিস, কোনো মেথড থেকে কোনো জিনিসকে যদি আমি আউটপুটে পাঠাতে চাই, তাহলে তখন আমাকে রিটার্ন কথাটা অবশ্যই লিখতে হবে। রিটার্ন অনলি, রিটার্ন RETUR, রিটার্ন ব্র্যাকেটের মধ্যে হচ্ছে তুমি কি রিটার্ন, কোন ভ্যালু রিটার্ন করতে চাইছো, সেটা হচ্ছে এস। এবার এই যে বলেছিলাম রিটার্ন টাইপ ভ্যালু, বলেছিলাম রিটার্ন টাইপ ভ্যালু, এই যে এটা রিটার্ন টাইপ ভ্যালু, রিটার্ন টাইপ ভ্যালু যে ইন্ট, তাহলে ওই রিটার্ন টাইপ ভ্যালু হচ্ছে আমার, এইটা হচ্ছে আমাদের রিটার্ন, সরি, এইটা হচ্ছে রিটার্ন টাইপ ভ্যালু হচ্ছে এই যে রিটার্ন এস, ঠিক আছে। তাহলে এই যে একটা হলো, আমি এটা দেখালাম, তাহলে এটা এক ধরনের হলো একটা ইউজার ডিফাইন মেথড, এটা হলো ইউজার ডিফাইন মেথড। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো আরো জিনিসটা পরিষ্কার করে বলেছে। এখানে দেখো একটা জিনিস কনস্ট্রাক্টর কথাটা অ্যাপ্লাই করেছে, কনস্ট্রাক্টর অর কম্পোনেন্ট অফ এ মেথড। একটা মেথড হচ্ছে কনস্ট্রাক্টর, একটা হচ্ছে পার্ট, অবশ্যই কনস্ট্রাক্টর একটা হচ্ছে পার্ট, কনস্ট্রাক্টর। এবার আসছে আমি এখানে দেখো যেটা বলছে, দেখো ডিফারেন্ট কম্পোনেন্ট অফ মেথড, একটা মেথডের বিভিন্ন কম্পোনেন্ট, এটা এই মাত্র দেখলাম। যেমন ফার্স্ট হচ্ছে দেখো পাবলিক ইন্ট, যেটা দিয়ে বুঝালাম, এটাকে এই বলা যায় অ্যাক্সেস স্পেসিফায়ার, এটাকে বলা হচ্ছে রিটার্ন টাইপ, এটা বলা হচ্ছে মেথড নেম, আর এটাকে বলা হচ্ছে প্যারামিটার। ওকে, কি বলছে, ইউ মাস্ট নোট দ্যাট দ্য মেথড হেডার অ্যান্ড মেথড প্রোটোটাইপ ইন দ্য সেম টার্ম। একটা হচ্ছে মেথড হেডার এবং হচ্ছে মেথড প্রোটোটাইপ হচ্ছে একই কথা। ইন জেনারেল দ্য টার্ম মেথড প্রোটোটাইপ ইজ ইউজ ইন সি। কি বলছে, মেথড প্রোটোটাইপটা এটা হচ্ছে আমরা সিএ ব্যবহার করি, মেথড প্রোটোটাইপটা আমরা সিএ ব্যবহার করি, অর C++ ল্যাঙ্গুয়েজ। whereas the term method header is specifically used in Java language। এখানে কি বলছে,
না, আমরা যে উপরে যে পার্টটাকে আমরা বলছি এই যে এই জিনিসটাকে তোমার সি বা সি প্লাসের ক্ষেত্রে তাকে বলা হচ্ছে কি প্রোটোটাইপ, মেথড প্রোটোটাইপ বা হেডার প্রোটোটাইপ। ঠিক আছে, জাভার ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে কি হেডার, হেডার, মেথড হেডার। ঠিক আছে, জাস্ট ল্যাঙ্গুয়েজে পার্থক্য, আর কিছু না। আচ্ছা, হয়ে গেল, তাহলে এখানে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এখানে এবার অ্যাক্সেস স্পেসিফায়ার কি না কি সেটাও আমি অলরেডি বলে দিয়েছি, ওগুলো এখানে ডিসকাস করা আছে। রিটার্ন টাইপ ভ্যালু কি সেটাও বলে দিলাম, যে ধরনের ভ্যালু রিটার্ন করছে সেটাকে রিটার্ন টাইপ ভ্যালু বলা হচ্ছে। এই যে রিটার্ন টাইপ দিয়েছে, যেমন এখানে হচ্ছে গিয়ে সাম ইন্ট, এখানে হচ্ছে গিয়ে রিটার্ন করবে ইন্ট, মানে দুটো জিনিস যোগ করবে, এই এ আর বি যোগ করবে, যোগ করার পর যেটা ভ্যালু রিটার্ন করবে সেটা হচ্ছে গিয়ে ইন্টিজার ভ্যালু, তাহলে এটা ইন্ট হলো। আবার অ্যাডিশনের ক্ষেত্রেও সেই একই, তাহলে এটাকে বলা হচ্ছে গিয়ে রিটার্ন টাইপ, রিটার্ন ডেটা টাইপ, আচ্ছা, রিটার্ন ডেটা টাইপ, রিটার্ন স্টেটমেন্ট। এবার কি হবে, রিটার্ন স্টেটমেন্ট হচ্ছে কি এইটা, এই যে কোনো জিনিসকে রিটার্ন করতে গেলে আমাকে রিটার্ন কথাটা লিখতে হয়, বুঝছে। এবার হচ্ছে গিয়ে ফিচার্স অফ রিটার্ন টাইপ। দেখো, যখন আমরা ফাংশনের ক্ষেত্রে যেমন এটাও দেখি যায়, দেখো এটা আমরা আগেও দেখেছিলাম, রিটার্ন এস, মানে এসটা হচ্ছে গিয়ে রিটার্ন করছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যখন আমরা রিটার্ন করবো, আমার সর্বদা একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা ভ্যালুকে আমরা রিটার্ন করতে পারবো, যে কোনো একটা ভ্যালুকে আমরা রিটার্ন করতে পারবো। কি দিয়ে দেখো, ইট ইজ অলওয়েজ ইউজ অ্যাট দ্য এন্ড অফ দ্য মেথড, মেথডের শেষে সবসময় ব্যবহৃত হবে, 1 নম্বর পয়েন্ট রিটার্নটা, এই রিটার্ন স্টেটমেন্টটা। ওকে, আর নো স্টেটমেন্ট ইন দ্য মেথড ব্লক উইল বি এক্সিকিউট আফটার দ্য রিটার্ন স্টেটমেন্ট, রিটার্ন স্টেটমেন্টের পর আর কোনো স্টেটমেন্ট ব্যবহার করা যাবে না। যেমন এইটা, এই যে ব্যবহার করছে, এটা ব্যবহার করা, রিটার্নের পর কোনো স্টেটমেন্ট ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করা হয় তাহলে সেটা এরর হবে এবং সেটাকে তার কোনো গুরুত্ব থাকবে না। আচ্ছা, 3 নম্বর হচ্ছে গিয়ে রিটার্ন স্টেটমেন্ট ক্যান অনলি রিটার্ন এ সিঙ্গেল ভ্যালু, সবসময় সিঙ্গেল ভ্যালু রিটার্ন করবে। এর আগে বলেছে সিঙ্গেল ভ্যালু রিটার্ন হচ্ছে করার সবসময় সিঙ্গেল ভ্যালু রিটার্ন করবে, দুটো ভ্যালু একসঙ্গে রিটার্ন করতে পারে না। যেমন এখানে দিয়েছে গিয়ে এস পি দুটো একসঙ্গে রিটার্ন করছে, সম্ভব না সেটা, যে কোনো একটা ভ্যালু রিটার্ন করবে, হয় এস নাহলে পি, এটা এরর। ওকে, নেক্সট হচ্ছে কি, আমি দুটো পার্টের জন্য আমি দুটো রিটার্ন নিতে পারি, যেমন ট্রু ভ্যালু পার্টের জন্য একটা রিটার্ন টাইপ নিতে পারি, ফলস পার্টের জন্য একটা রিটার্ন টাইপ নিতে পারি, এইভাবে রিটার্ন নিতে পারি। কিন্তু এক্ষেত্রে যখন আমি তাকে খেয়াল করো, যখন রিটার্ন অ্যাকচুয়ালি হচ্ছে যে কোনো একটাই হবে, হয় রিটার্ন এ হবে না রিটার্ন বি হবে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো দুটো রিটার্ন টাইপ নিয়েছে, প্রথমে নিয়েছে এস, তারপর নিয়েছে পি। তাহলে এই ক্ষেত্রে দেখো তোমার সবসময় হচ্ছে একটাই হবে রিটার্ন এস, পিটা কোনোদিন কিন্তু হবে না এই ক্ষেত্রে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু রিটার্ন কোনো সময় ডেটা টাইপ কিন্তু প্রিন্ট হবে না। আচ্ছা, তাহলে এখানে যে এইভাবে যদি দুটো লেখা হয় তাহলে সর্বদাই উপরটা সবসময় রিটার্ন হবে, কিন্তু দ্বিতীয়টা ফাংশনটা কোনো কাজ করবে না, will not execute at all, the next return statement will not be execute at all। বুঝছে, তারপরে যে নেক্সট হচ্ছে কি ওয়ান্স কন্ট্রোল এক্সিট ফ্রম এ মেথড, কোনো একটা মেথডে যদি কন্ট্রোল, মানে হচ্ছে কি এটা যদি আমরা ফর লুপের মাধ্যমে ব্যবহার করি, তাহলে ফর লুপের মাধ্যমে যদি ব্যবহার করি কি হয়েছে, ইট ক্যান নট reappear into the method block for any further execution unless the method is called again। কি বলছে এখানে দেখো, খুব ভালো করে জিনিসটা দেখো। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি, যখন আমি ফর লুপটা যখন আমি ঘোরাচ্ছি, ফর লুপ যতবার ঘুরবে ততবার তাহলে রিটার্ন টাইপ ভ্যালুটা চেঞ্জ হবে। একবার প্রথমবার যা রিটার্ন দেবে, দ্বিতীয়বার আবার তার রিটার্ন টাইপ ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। তাহলে অবজার্ভ দ্য মেথড ব্লক সো দ্য অ্যাবাভ it is designed to display the natural number. You may notice that the given condition is a false for the value I from 1 to 5. Here all the number from 1 to 5 will be 1 to 5 will be displayed in the screen as so as the value of the
variable I becomes 6. The condition turn true and control exit from the method block. The control will be execute the rest of the statement in the loop. কি বলছে? The control will not execute the rest of the statement in the loop. এখানে একটা জিনিস কি বলছে, এখানে ফার্স্ট অফ অল যেটা হচ্ছে গিয়ে যখন রিটার্ন করা হচ্ছে কি বলছে এখানে না, যদি একটু ভালো করে বোঝো, এখানে ওই জায়গায় এই লুপটা ঘুরছে, কিন্তু লুপটা ঘোরার সঙ্গে সঙ্গে প্রত্যেক টাইমে কিন্তু এটা কাজ করবে না। এটা হচ্ছে কখন কাজ করবে না, যদি আয়ের ভ্যালু 5-এর থেকে বড় হয়। আয়ের ভ্যালু যদি 5-এর থেকে যদি বড় হয় তখন রিটার্ন করবে 5, তখন রিটার্ন করবে 5 এবং হচ্ছে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আই, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আর তারপরে হচ্ছে কি আইটা প্রিন্ট হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো তোমার এখানে লুপটা আছে, লুপটা ঘুরবে 1 থেকে 10 পর্যন্ত লুপটা ঘুরবে। আমার লুপটা ঘুরছে 1 থেকে 10 পর্যন্ত লুপটা ঘুরছে। এবার আমি যে 5-এর থেকে যখন বড় হবে তাহলে এটা হচ্ছে গিয়ে 5-এর পর থেকে 6 থেকে হবে, 6 7 8 9 10, 6 7 8 9 10 মানে 5টা। তাহলে পরবর্তী 5টার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ম্যাচ করছে। আর প্রথমটার ক্ষেত্রে যখন ম্যাচ করলো তাহলে রিটার্ন 1 করলো। এবার রিটার্ন 1 করার পর তারপর হচ্ছে সিস্টেম ডট আউট প্রিন্টএলএন আই কে প্রিন্ট করলো, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে কি বলছে দেখো, খুব ভালো করে খেয়াল করো। এই ক্ষেত্রে দেখো তাহলে আমরা দেখছি যখন প্রোগ্রামটা 1 হওয়ার সময় এটাকে এই স্টেটমেন্টটা কাজ করবে না, তখন কি হবে 1টা প্রিন্ট হয়ে যাবে। আবার এটা যখন 2 হবে 2 প্রিন্ট হবে, তাহলে 1 2 3 4 5 পর্যন্ত এটা প্রিন্ট হবে। এবার যখন ভ্যালুটা যখন 6 হয়ে গেল তখন 6 হওয়ার সময় এটা যে 5-এর থেকে বেশি 6, 5-এর থেকে বেশি মানে 5 পর্যন্ত এখানে 1 2 3 4 5 প্রিন্ট হয়ে গেল। তারপরে এখানে যখন 6 হলো, 6 হওয়ার সময় কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে, কন্ডিশন স্যাটিসফাই যে হয়ে গেল রিটার্ন আই, তখন আইটা তখন হচ্ছে বেরিয়ে তখন লুপ থেকে বেরিয়ে চলে গেল, তখন একদম লুপ থেকে বেরিয়ে চলে গেল এবং এই রিটার্ন যেখানে করা হয়েছে সেখানে সেই ভ্যালুটা দিয়ে দিল এবং এই লুপটা কিন্তু আর ঘুরবে না। ক্লিয়ার? এটা হচ্ছে গিয়ে মেন ব্যাপার। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে ইনভকিং এ মেথড। একটা মেথডকে কিভাবে ইনভক করবে, মানে ইনভক করা মানে কি কল করা, ইনভক করা মানে কল করা, একটা মেথডকে কিভাবে কল করা হবে। A process using the method in program is refers as a calling a method or invoking, মানে কোনো একটা প্রোগ্রামকে কল করাটাকে এটাকে বলা হচ্ছে কি তোমার কলিং বা মেথড। এবার দেখে নাও প্রোগ্রামটা কিভাবে কল করা হয়েছে। একটা প্রোগ্রামকে সিম্পল ভাবে দেখে নাও, একদম ইজি ভাবে। যেমন এখানে হচ্ছে কি পাবলিক ইন্ট অ্যাড, এখানে অ্যাড নিয়ে একটা ফাংশন নেওয়া হয়েছে, এখানে হচ্ছে কি হেডার মেথড, ঠিক আছে। এবং তার আগে আমাদের দেখো ইম্পোর্ট জাভা ডট স্টার, তারপর যে পাবলিক ক্লাস সাম, ঠিক আছে। এখানে যে সাম ক্লাস নেওয়া হয়েছে, সাম ক্লাসের নাম হচ্ছে গিয়ে সাম। তারপর যে পাবলিক ইন্ট অ্যাড, আমরা যেটা জানি জেনারেলি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, ঠিক আছে, ওটা কিন্তু যে পরে এটা মেন ফাংশন। মেন ফাংশনের আগে আর একটা ফাংশন এখানে আমরা ব্যবহার করেছি, সেটা হচ্ছে গিয়ে অ্যাড ফাংশন। পাবলিক ইন্ট অ্যাড এবং ইন্ট এম আর এদিকে ইন্ট এন দুটো নেওয়া হলো, ঠিক আছে। এবং ভেতরে কি কাজ করা হয়েছে না, এম ইকুয়ালস টু 0, এবার ভ্যালু প্রথম 0, ইন্ট এস ইকুয়াল টু 0, ইন্ট এস ইকুয়াল টু 0, এস এর ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু হয়েছে। এবার এস ইকুয়াল টু এম প্লাস এন, এস ইকুয়াল টু এম প্লাস এন, এম প্লাস এন যোগ করে যে এম আর এন এই দুটো যা আসবে যোগ করে এস এর মধ্যে ভরা হবে। এস এর মধ্যে যখন ভরা হবে তখন রিটার্ন এস, তখন এসটাকে রিটার্ন দিতে হবে, তাহলে এই হচ্ছে কি আমাদের একটা সিম্পল আমাদের যেটা ফাংশন, ঠিক আছে। ফাংশনটা বোঝা গেছে নিশ্চয়ই। প্রথম হচ্ছে এখানে ফাংশন অ্যাড করা হয়েছে, আগে অনেকবার এটা নিয়ে আলোচনা হয়েছে। এবার ভেতরে হচ্ছে গিয়ে দেখো এখানে একটা এস বলে একটা ভেরিয়েবল ধরা হয়েছে এবং সেই এস এর মধ্যে এম প্লাস এন দুটো ভ্যালু এখানে যোগ করা হয়েছে, যোগ করার পর সেটা রিটার্ন করা হয়েছে এস এর ভ্যালুটাকে। ওকে, এবার নেক্সট যেখানে হচ্ছে দেখো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এখানে যে মেন ফাংশন দেওয়া হয়েছে
এবং থ্রো আইও এক্সেপশন ওটা একটা অন্য জিনিস। তারপরে যে ইন্ট এ বি পি, তারপর এখানে ইনপুট স্টেম রিডার বাফার রিডার নেওয়া হয়েছে, এখানে বাফার রিডার নেওয়ার জন্য এখানে থেকে থ্রো আইও এক্সেপশন নেওয়া হয়েছে ইন্ট। এবার দেখো সিস্টেম ডট আউট, আচ্ছা নিউ বাফার, এখানে বাফার নেওয়া হয়েছে। এটা তোমরা জানো বাফার রিডারের মাধ্যমে আমরা কীভাবে নিই ইনপুটটা। তারপর হচ্ছে গিয়ে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন এন্টার 2 নাম্বার, দুটো নাম্বার নিতে বলছে। এবার এ ইউজার কাছ থেকে এ একটা নাম্বার নেওয়া হলো, বি একটা নাম্বার নেওয়া হলো, একদম সিম্পল আগে যেরকম করতাম সেইভাবেই। এইবার দেখো এ আর বি যখন যোগ করব আমরা তখন এই অ্যাড ফাংশনটাকে কল করব, অ্যাড ফাংশনটাকে কল করব। তাহলে এখানে অ্যাড ফাংশনটা কীভাবে কল করা হচ্ছে খুব ভালো করে দেখো। অ্যাড ফাংশন আমরা সিম্পল কিন্তু কল করতে পারবো না, কেননা এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা ক্লাসের মধ্যে এটা একটা ক্লাসের মধ্যে একটা ফাংশন। তাহলে ক্লাসের মধ্যে যদিও নিজেরই ক্লাস কিন্তু হলেও নিজের ক্লাস হলেও কিন্তু এটা একটা ক্লাস, ক্লাসের মধ্যে একটা হচ্ছে ফাংশন। তাহলে প্রথমে আমরা ক্লাসকে ধরে কাজ করতে পারি না, আমার ক্লাসকে কাজ করতে গেলে আমরা ক্লাসকে প্রথম অবজেক্টে কনভার্ট করতে হবে, ক্লাসকে প্রথম অবজেক্টে কনভার্ট করতে হবে, তবে আমি ক্লাসে কাজটা করতে পারবো। তাহলে এক্ষেত্রে দেখো আমার যে সাম, খুব ভালো খেয়াল করো এই জায়গাটায়, সাম ওবি ইকুয়ালস টু নিউ সাম। তাহলে আমার কি হলো না এখানে ক্লাসটাকে আমার প্রথম অবজেক্টে কনভার্ট করা হলো। এই যে ক্লাস, আমরা ক্লাসটা ধরেছি কি ক্লাস, ক্লাসটার নাম হচ্ছে কি টোটাল হচ্ছে সাম, ক্লাসটার নাম হচ্ছে কি সাম। তাহলে সাম ক্লাসটাকে আমার প্রথম অবজেক্টে কনভার্ট করা হলো। এই দেখো সাম ওবি নামে কনভার্ট করা হয়েছে ইকুয়ালস টু নিউ, তারপর হচ্ছে কি সাম। তাহলে ক্রিয়েট অবজেক্ট হবে ক্লাস সাম, সামের একটা অবজেক্ট তৈরি করা হলো যেটার নাম হচ্ছে কি ওবি, এটার নাম হচ্ছে ওবি। এবার এই অবজেক্টের মধ্যে, তাহলে এই ক্লাসের মধ্যে এখানে অ্যাড বলে ফাংশনটা আছে, তাহলে ওবি যে অবজেক্টটা তৈরি হলো সেটা হচ্ছে এরই। তাহলে এখন আমরা বলতে পারি ওবির ভেতর অ্যাড বলে এখানে ফাংশনটা আছে, তাহলে ওবি ডট অ্যাড এটা ব্যবহার করতে পারি আমরা। তাহলে পুরোটা একটা অবজেক্ট ক্লাস, এই ক্লাসের একটা অবজেক্ট, সেই অবজেক্টের মধ্যে হচ্ছে কি এডি অ্যাড একটা হচ্ছে কি আমার ফাংশন, এবং অ্যাড ফাংশনের মধ্যে আগে ইনপুট নিতে বলে দুটো, একটা হচ্ছে এম আর একটা এন, এটাকে এখানে পাঠিয়ে দিয়েছি এ আর বি। তাহলে প্রথম আমি ডাকলাম কাকে, ওবিকে। তাহলে ওবি একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে অ্যাড বলে একটা আমার এখানে ফাংশন আছে, সেই ফাংশনের ভেতর ফাংশনে ব্যবহার করতে গেলে দুটো ইনপুট দরকার, একটা হচ্ছে এ, একটা হচ্ছে কি বি। তাহলে এই যে পদ্ধতিটা হলো এটাকে বলা হচ্ছে কি ইনভোক করা, ইনভকিং বা কলিং, ইনভকিং বা কলিং। এবং এটাকে এবার যে এইটা কাজটা হবে, তাহলে এ আর বি ভ্যালু দিয়ে দিলাম, এ আর বি ভ্যালু হয়ে যাওয়ার পর যে ভ্যারিয়েবলটা দেবে সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা হচ্ছে কে হোল্ড করবে, পি হোল্ড করবে, কে হোল্ড করবে সেটা হচ্ছে পি হোল্ড করবে। এবং পি কে অবশ্যই হতে হবে ইন্টিজার ডেটা টাইপ, পি কে অবশ্যই হতে হবে ইন্টিজার ডেটা টাইপ, পি কে অবশ্যই হতে হবে ইন্টিজার ডেটা টাইপ। এবার এখানে দেখো যখন এম আর এন দিয়ে দিল, সরি এ আর বি দিয়ে দিল, এবার এ আর বি এর মধ্যে এই ভ্যালু পড়ে গেল, সঙ্গে সঙ্গে এই যেই কল করলো সঙ্গে সঙ্গে এখানে চলে এলো। এখানে যাওয়ার পর এম এর জায়গায় এর ভ্যালুকে দিয়ে দিল, বি এর জায়গায় হচ্ছে গিয়ে এন এর ভ্যালুকে দিয়ে দিল। তাহলে এম আর এন এর ভ্যালু হয়ে গেল এ আর বি এর ভ্যালুটা। এবার ভেতরে গিয়ে কাজটা হচ্ছে, এখানে ভেতরে গিয়ে কাজ হওয়ার পর রিটার্ন এস, মানে এই দুটোকে যোগ করে হচ্ছে গিয়ে এস হচ্ছে, তাহলে এসটাকে রিটার্ন করে দিল, এসটাকে এখানে হচ্ছে গিয়ে রিটার্ন করে দেওয়া হলো, এসটাকে রিটার্ন করে দেয়, এসটাকে যে রিটার্ন করে এটা কার মধ্যে, ইন্টিজার মধ্যে, ইন্টিজার ভ্যালু, তাই রিটার্নটা এর মধ্যে, তাহলে এটা রিটার্ন চলে এলো কোন জায়গায়, এই পি এর মধ্যে ভ্যালুটা চলে এলো, পি এর মধ্যে ভ্যালুটা চলে এলো। তাহলে এটা কি বলা হচ্ছে গিয়ে রিটার্ন ভ্যালু, এটা কি বলা হচ্ছে রিটার্ন ভ্যালু। তাহলে ফার্স্ট আমার কি হচ্ছে না কোনো অবজেক্ট, কোনো আমাদের ক্লাসের ক্ষেত্রে প্রথম অবজেক্টটা তৈরি কনভার্ট করতে হবে, পরে ওই অবজেক্টটা থেকে আমরা মেথড আমরা পেয়ে যাবো অবজেক্ট ডট মেথড। তারপর যে ইনপুট নেমটা দেবো, ইনপুট নেমটা, এবং সেটা করার পর পি এর মধ্যে ভ্যালুটা চলে যাবে, পি এর মধ্যে ভ্যালুটা চলে যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে কলিং বা ইনভকিং। এটা যেমন হচ্ছে কি আমাদের যে হেডার অফ দ্য মেথড, আর এটা হচ্ছে কি ওই ফাংশনটাকে তারপরে যে মেথড ওইটাকে আমার এখানে কল করা হয়েছে এটা। ঠিক আছে, তাহলে কল করা হয়ে গেল, তাহলে পি এর মধ্যে টোটাল ভ্যালুটা চলে গেল। এবার পিটাকে এখানে আউটপুট হিসেবে আমি এখানে দেখে দিলাম, পিটাকে এখানে আউটপুট হিসেবে এখানে প্রিন্ট করে দিলাম। তাহলে আমরা একটা জিনিস, একটা মেথডকে কিভাবে আমরা মেথডটা তৈরি করব এবং কিভাবে হচ্ছে গিয়ে মেথডটা আমরা কল করব সেটা আমরা বুঝে নিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে মেন জিনিস।
এরপর হচ্ছে আমার যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে ইউজিং স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথড মানে কি? স্ট্যাটিক কথাটা মানে কি? স্ট্যাটিক মানে হচ্ছে ফিক্স। স্ট্যাটিক মানে হচ্ছে ফিক্স, এটা কখনো চেঞ্জ হবে না, যেটা করে কোনো সময় চেঞ্জ হবে না, তাকে বলে স্ট্যাটিক মেথড। আমরা এটাকে আগে যেটা করলাম অ্যাড, এটাকে বলে যে নন স্ট্যাটিক মেথড, এটাকে বলে যে নন স্ট্যাটিক মেথড, আর একটা হচ্ছে স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথডটা কি আছে আমাদের? স্ট্যাটিক মেথডের ক্ষেত্রে দেখে নাও, এখানে দিয়ে স্ট্যাটিক মেথড কি, এ কমপ্লিট প্রসেস অফ দ্য স্ট্যাটিক মেথড ইলাস্ট্রেট বিলো, নিচে দিয়েছে স্ট্যাটিক মেথড। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ এখানে দেখো আমরা এই জায়গাটা ফাংশন ব্যবহার করি, যেরকম একটা এটার ফাংশন ইউজার ডিফাইন ফাংশন, আর তারপর এটা যে মেন ফাংশন, এই মেন ফাংশন থেকে ইউজার ডিফাইন ফাংশন কল করা হয়েছে, আগেটা যেমন করা হয়েছিল, এবং তারপর আমরা একটা রেজাল্ট পেয়েছিলাম। এবার দেখো এখানে সেম জিনিস করা হয়েছে, শুধু এখানে আমরা পাবলিক, এখানে স্ট্যাটিকটা তখন ছিল না, আমরা এখানে স্ট্যাটিকটা অ্যাড করলাম, স্ট্যাটিক ইন্ট অ্যাড ইন্ট এম ইন্ট এন, তাহলে এটা কি বলা হচ্ছে গিয়ে স্ট্যাটিক মেথড, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক মেথড। আচ্ছা, এবার এর মধ্যে দেখো s ইকুয়াল টু 0, s ইকুয়াল টু m প্লাস n, তারপর রিটার্ন s, এবং s কে রিটার্ন করা হয়েছে, সেই একই জিনিস এটা, ঠিক আছে, এটা একই জিনিস করা হয়েছে। তারপর এখানেও দেখো, এখানে হচ্ছে কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এখানে হচ্ছে কি স্ট্যাটিক ফাংশন আইও এবং থ্রো আইও এক্সেপশন, তারপর যে ইন্ট এপিসি ইন্টিজার, এখানে ভ্যালু মানে এখানে ইন নেওয়া হয়েছে, যার মধ্যে ভ্যালুটাকে হোল্ড করা হবে। এবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার টু নাম্বার, দুটো নাম্বার এন্টার করা হচ্ছে, একটা এ একটা হচ্ছে গিয়ে বি, এ আর বি। এবার এখানে দেখো অ্যাড বলে ফাংশনটা, এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এক্ষেত্রে আমরা কিন্তু কোনো অবজেক্ট তৈরি করলাম না, আগেরটা ক্ষেত্রে আমরা কিন্তু অবজেক্ট তৈরি করেছিলাম, তারপরে আমরা অবজেক্ট ডট অ্যাড, তারপর আমরা ওটা করছিলাম, কিন্তু এক্ষেত্রে কোনো অবজেক্ট তৈরি হলো না, ডিরেক্ট অ্যাড মেথডকে কল করা হলো, এবং যার মধ্যে ইন্ট এ এবং বি আমরা সিম্পলভাবে দিই, সেভাবে দিই না। আগেরটা ক্ষেত্রে দেখো, আগের প্রোগ্রামটাকে একটু দেখে নাও, আগের প্রোগ্রামটার ক্ষেত্রে এখানে দেখো আমরা সাম বলে আমরা এখানে হচ্ছে গিয়ে আমরা একটা অবজেক্ট তৈরি করেছিলাম, এই অবজেক্ট না হলে কিন্তু জেনারেলি কিন্তু আমরা কিন্তু ক্লাসকে কল করতে পারি না, ক্লাসের মধ্যে ফাংশনকে বা মেথডকে কল করতে পারি না। কিন্তু যদি স্ট্যাটিক মেথড হয়, তাহলে কিন্তু আমরা সেটা পারবো। যদি স্ট্যাটিক হয় তাহলে সেটা পারবো, তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে স্ট্যাটিক, এটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক, যে ফাংশনটা সেটা স্ট্যাটিক, আর মেন ফাংশন স্ট্যাটিক তো হবেই, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে আমরা ডিরেক্ট আমরা এখানে এডিডি কথাটা, অ্যাড কথাটা আমরা এখানে ব্যবহার করতে পারবো, ডিরেক্ট অ্যাড, এখানে যে কোনো কিন্তু আমরা ফাংশনের উপর, এখানে জায়গায় কি বলে ওটাকে ক্লাসের উপর ডিপেন্ড করতে হয় নাই, এবং এটাও কিন্তু এক প্রকার আমরা কলিং করলাম, এক প্রকার মানে এটাও কলিং, তারপর পিটাকে প্রিন্ট অফ করে গেল, আর এটাকে হচ্ছে গিয়ে স্ট্যাটিক। এবার আসছে আমাদের অ্যাকচুয়াল আর হচ্ছে গিয়ে ফর্মাল প্যারামিটার। হোয়াট ইজ অ্যাকচুয়াল প্যারামিটার, হোয়াট ইজ ফর্মাল প্যারামিটার? অ্যাকচুয়াল প্যারামিটার কোনটা? অ্যাকচুয়াল প্যারামিটার যখন আমরা প্যারামিটার ব্যবহার করি তখন সেটাকে বলা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল প্যারামিটার। যেমন এই ক্ষেত্রে যখন আমি ডিফাইন করছি কোনো কিছু, ডিফাইন করছি ইন্ট অ্যাড এ ডিডি, তারপরে ইন্ট এম আর এন, এটাকে ডিফাইন করা হলো, তখন এই যে ইন্ট এম করছি ইন্ট এন করছি, এটা কি বলা হচ্ছে গিয়ে ফর্মাল প্যারামিটার, এটাকে বলা হচ্ছে ফর্মাল প্যারামিটার, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফর্মাল প্যারামিটার। যখন সিম্পল যে ইন্ট অ্যাড, যখন আমরা যে প্রোগ্রাম যখন আমরা ডিফাইন করছি তখন সেটাকে বলা হচ্ছে ফর্মাল প্যারামিটার। আর অ্যাকচুয়াল প্যারামিটার হচ্ছে গিয়ে ফর্মাল প্যারামিটারে যখন ভ্যালুটা পড়ছে, যখন ফর্মাল প্যারামিটার এই যে ফর্মাল প্যারামিটার যখন ভ্যালুটা পড়ছে তখন সেটাকে বলা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল প্যারামিটার। যখন ফর্মাল প্যারামিটার ভ্যালুটা পড়ছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। ফর্মাল প্যারামিটারের ভ্যালুটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল প্যারামিটার, এ আর বি, ক্লিয়ার?